বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি তোমাদের ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষ সমাজবিজ্ঞান প্রথম পত্র প্রারম্ভিক সমাজবিজ্ঞান নিয়ে। শিক্ষার্থীরা, আমি শুরু করেছিলাম তোমাদের প্রারম্ভিক সমাজবিজ্ঞানের নবম অধ্যায়, যেখানে আমি বিভিন্ন ধরনের সমাজসমূহের মধ্যে কার্ল মার্ক্সের যে সমাজকে যে কয়েকটি ভাগে ভাগ করেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি তোমাদের দাস সমাজ, দাস ব্যবস্থার যে সংজ্ঞা, দাস ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আমি ডিসকাস করব। দাস সমাজ মার্ক্সীয় ধারার শ্রেণী এবং সামাজিক যে স্তর বিন্যাসের সমাজভিত্তিক যে সমাজের প্রথম এবং অন্যতম প্রধান প্রকরণে হচ্ছে এই দাস ব্যবস্থা। তো দাস ব্যবস্থা প্রাচীন এবং প্রথম শ্রেণীভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, যেখানে আদিম সমাজ ব্যবস্থার মধ্য থেকে দাস ব্যবস্থার উৎপত্তি হয়েছে। শিকার এবং খাদ্য সংগ্রহ ভিত্তিক যে আর্থ সামাজিক ব্যবস্থার পরেই যখন কৃষি সমাজ ব্যবস্থার গোড়াপত্তন হয়, তখনই সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে সমাজে একটা দাস ব্যবস্থার উদ্ভব ঘটে। এ প্রসঙ্গে এইচআর কার্বো বলেন যে আধিপত্য বিস্তারের এ ধরনটি মানুষ যখন কৃষিজীবী সম্প্রদায় হিসেবে স্থায়ীভাবে প্রতিষ্ঠা অর্জন করে, তখনই কিন্তু এই দাস ব্যবস্থার উদ্ভব হয়। তা কৃষি সভ্যতায় এটি সর্বোচ্চ একটা স্থান অধিকরণ করে। তাহলে দাস ব্যবস্থা কাকে বলে আমরা জানবো যে দাস ব্যবস্থাটা কখন শুরু হয়েছিল এবং কাকে বলে। তা দাস ব্যবস্থা বলতে এমন একটি আর্থ সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে যেখানে মানুষের সম্পত্তি হিসেবে বিবেচিত হয় এবং সামাজিক রীতি প্রথা, রাষ্ট্রীয় আইন কানুন সবকিছু হচ্ছে এটাকে তারা সাপোর্ট করত। তো দাসীরা ছিল উৎপাদনের মূল উপকরণ। দাসদের শ্রমের বিনিময়ে কৃষি উৎপাদন হতো। প্রাচীন গ্রিস এবং রোমান সভ্যতা দাস ব্যবস্থার উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছিল। তো সামন্ত ব্যবস্থার অর্থাৎ পঞ্চম শতক পর্যন্ত দাস প্রথা শক্তিশালী একটা আর্থ সামাজিক ব্যবস্থা হিসেবে টিকেছিল। আমেরিকায় দাস প্রথা প্রচলন সপ্তদশ এমনকি অষ্টদশ শতাব্দী পর্যন্ত কম বেশি টিকেছিল। তাহলে দাস প্রথার সংজ্ঞায় যে দাসের একটি দাস কাকে বলে, দাসের একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞায় এলটি হবাউস বলেন, দাস হচ্ছে এমন একটি প্রথা যেখানে সমাজ এবং রীতির প্রথা যাকে অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করে। অর্থাৎ পরিপূর্ণ দাস প্রথায় দাসের কোনো নিজস্ব অধিকার নেই, সম্পূর্ণভাবে সে একটা অস্থাবর সম্পত্তি। অন্যদিকে নির্দিষ্ট ক্ষেত্রে কিছু নিরাপত্তা পেত এবং যা অনেকটা গরু এবং গাধার মতোই। তাহলে দাসের সংজ্ঞায় এলটি হবাউস বলেন, যে দাস এমন একটি প্রাণী যাকে রীতি প্রথা অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করে এবং
পরিপূর্ণ হলো পরিপূর্ণ মানে দাস প্রথা বলতে সেটাকে বোঝে যেখানে হচ্ছে দাস হচ্ছে অন্যের একটা অস্থাবর সম্পত্তি, সে নির্দিষ্ট ক্ষেত্রে কিছু সে অধিকার পেত, সেটা অনেকটা গরু বা গাধার মতোই। তাহলে রোমান আইনে কিন্তু দাসকে বস্তু হিসেবে গণ্য করা হতো। প্লেটো এবং এরিস্টটলও কিন্তু দাস প্রথাকে সমর্থন করেছিলেন। দাস তার প্রভুর তারা মনে করতেন দাস তার প্রভুর অনুগত থাকবে এবং প্রভুর নির্দেশ মতো যে কোনো কাজ করতে বাধ্য থাকবে। তাহলে দাস তার প্রভুর অধিকারভুক্ত জীবন্ত সম্পত্তি রূপে বিবেচিত হতো। এবং এরিস্টটল দাসকে উৎপাদনের জীবন্ত হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন। দাসপ্রথা সম্পর্কে বিভূষণ বলেছেন যে প্রতিষ্ঠান হিসেবে দাসপ্রথা সম্পত্তির ন্যায় সংজ্ঞায়িত হতে পারে, যা একজনকে অন্যের মালিকানাকে নির্দেশ করে। অন্যান্য উৎপাদন উপকরণের ন্যায় দাসও বস্তু হিসেবে পরিগণিত হয়। তো দাসপ্রথা মূলত একটি অর্থনৈতিক ব্যবস্থা। কার্ল মার্ক্সের মতে যে এটি হচ্ছে প্রথম শ্রেণীভিত্তিক একটা শোষণমূলক সমাজ। এখানে দাস এবং মালিক দুটি পৃথক শ্রেণী এবং দাসদের কোনো প্রকার স্বাধীনতা ছিল না। তারা গৃহপালিত প্রাণীর ন্যায় তারা প্রভুর তত্ত্বাবধানে থাকতো এবং প্রভুর সবকিছু হচ্ছে তারা মানে হুকুম সবকিছু হচ্ছে জুলুম তারা মেনে নিতে বাধ্য থাকতো এবং প্রভুর ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করতে বাধ্য থাকতো। তাহলে এই দাসদের সংজ্ঞায় হচ্ছে আমরা যেটুকু জানলাম, এ থেকে দাস ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা হচ্ছে বলতে পারি এবং হচ্ছে সেটা হচ্ছে কি কিছু বৈশিষ্ট্য আমরা এ থেকে করতে পারি যে দাস প্রভু সম্পর্ক। মানে এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা দেখতে পাচ্ছি যে দাস প্রভুর সম্পর্কটা কিরকম ছিল, যে প্রত্যেক দাসের একজন প্রভু ছিল এবং এই প্রভুর হচ্ছে মানে যে স্লেভ মাস্টার অর্থাৎ দাস প্রভু মানে তার ইচ্ছা অনুযায়ী এক বা একাধিক দাস দাসী উনি রাখতে পারতেন। সমাজে যারা স্বাধীন সম্ভ্রান্ত এবং বিত্তশালী বলে বিবেচিত তারাই হচ্ছে দাস দাসী রাখার অধিকার পেতেন। তাই দেখা যায় প্রভুর অধীনতা ব্যতীত কোনো দাস ছিল না। দাসদের নিচু মর্যাদা মানে দাস ব্যবস্থায় সমাজের সর্বনিম্ন স্তরে ছিল দাস, মানে এই কারণে দেখা যাচ্ছে তাদের সামাজিক মর্যাদা ছিল সর্বনিম্ন পর্যায়ে। রোমান দাস ব্যবস্থায় তাদেরকে মানুষ বলেই গণ্য করা হতো না। দাসদের বিবেচনা করা হতো গৃহপালিত পশু বা অস্থাবর সম্পত্তি। দাস দাসীদের বৈবাহিক বা প্রজনন অধিকারও ছিল সংরক্ষিত। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি দাসদের বাধ্যবাধকতা। দাসরা যে কোনো কাজ করতে বাধ্য ছিল, অর্থাৎ প্রভুর নির্দেশ পালন করাই ছিল দাসদের প্রধান লক্ষ্য। কাজের ক্ষেত্রে দাসের কোনো নিজস্ব পছন্দ অপছন্দ এমনকি হচ্ছে তারা কোনো মতামত পর্যন্ত দিতে পারতো না।
দাসরা আমরা বলেছি দাসরা পরাধীন ছিল। দাস যে ছিল মানে পরাধীন, তারা হচ্ছে প্রভুর নির্দেশ পালন করা এক কথা, হচ্ছে তাদের সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, আনন্দ, বিনোদন প্রতিটি ক্ষেত্রেই তারা ছিল পরাধীন। অর্থাৎ তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না, তাদের কোনো অধিকার স্বীকৃতি ছিল না, এবং তারা হচ্ছে তাদের দাস প্রভুদের ইচ্ছা অনুযায়ী তাদের জীবনকে বিলিয়ে দিতে বাধ্য থাকতো। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দাস সমাজের, যে দাস সমাজের মূল ভিত্তি ছিল অর্থনৈতিক। অর্থাৎ দাস ব্যবস্থার উদ্ভব এবং বিকাশের মূল হচ্ছে দৃষ্টিভঙ্গি যেটা পালন করেছে সেটা হচ্ছে অর্থনীতি। অর্থাৎ কৃষিভিত্তিক সমাজের উৎপাদন ব্যবস্থায় গতিশীলতা মানে আনয়নের জন্যই কিন্তু দাস ব্যবস্থার একটা প্রচলন বা প্রবর্তন করা হয়। অর্থাৎ সমাজের সবাই, বিশেষ করে উচ্চ শ্রেণী, উৎপাদনের একটা হাতিয়ার হিসেবে দাসদের ব্যবহার করত এবং ব্যাপক উৎপাদন এবং উন্নয়নের জন্য তারা দাস নিয়োগ করত। কারণ দাসরাই ছিল মানে তারা শ্রম দিতে পারত, তারা গাধার মতো খাটত। কৃষি উৎপাদনের বিকাশ না ঘটলে দাস সমাজেরও উদ্ভব হতো কিনা তা নিয়ে কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। তাই বলা যায় যে অর্থনীতিকে সমৃদ্ধশালী করার জন্যই কিন্তু দাস ব্যবস্থার প্রচলন ঘটেছিল। দাস ব্যবস্থায়, দাস সমাজে অবশ্যই সামাজিক অসমতা এবং স্তরবিন্যাস ছিল। কার্ল মার্কসের মতে দাস সমাজে প্রথম হচ্ছে শ্রেণীভিত্তিক একটা সমাজ। এখানে সামাজিক অসমতা, সামাজিক স্তরবিন্যাস প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি ছিল। অর্থাৎ সামাজিক মর্যাদা এবং সম্পদের মালিকানা উভয় দিক থেকে সমাজে ব্যাপক একটা হচ্ছে অসমতা বিরাজ করত। অর্থাৎ হচ্ছে এখানে সামাজিক যে হচ্ছে মূল পার্থক্য ছিল দাস এবং দাস প্রভুর মধ্যে। সমাজের দাসদের কোনো মর্যাদা এবং সম্পত্তির মালিকানা স্বীকৃতি ছিল না। তাই সামাজিক অসমতা এবং স্তরবিন্যাস এ সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। দাস সমাজের কি হতো, দাস প্রভুর অসীম ক্ষমতা থাকতো। অর্থাৎ দাস সমাজে দাস প্রভু ছিলেন অসীম ক্ষমতার অধিকারী। অর্থাৎ তিনি দাসদের এক কথা ভাগ্য নির্ধারণ করতেন। দাসদের ক্রয় বিক্রয়, এমনকি বাঁচিয়ে রাখা বা মেরে ফেলার সম্পূর্ণ অধিকার, কর্তৃত্ব দাস প্রভুর হাতেই থাকতো। দাসদের প্রতি তারা যে কোনো ধরনের আচরণ করার জন্য তাদের কোনো জবাবদিহি করতে হতো না। দাসদের মানবতার জীবনযাপন ছিল। দাসরা ছিল যেহেতু বাধ্যতামূলক শ্রমিক, প্রভুর ইচ্ছা এবং নির্দেশ মোতাবেক তারা যে কোনো কাজ করতে বাধ্য থাকতো। উৎপাদনকে সচল রেখে তারা অর্থনৈতিক উন্নয়নকে তারা হচ্ছে মানে গতিশীল করেছিল। দাস বাণিজ্যের কেনা বেচা, আমদানি রপ্তানির ফলে সমাজের অর্থনীতিকে ইতিবাচক একটা প্রভাব ফেলেছিল। কিন্তু যারা ছিল উন্নয়নের বাহক, সেই দাসদের জীবন ছিল সম্পূর্ণভাবে অধিকার বঞ্চিত। তারা সামান্য তাদের আহার জুটতো সামান্য, তাদের স্বল্প পোশাক, তাদের হলো অপরিচ্ছন্ন পরিবেশে জীবন যাপন করতো। তারা এক কথা খুব কম সংখ্যক দাসে মানবিক আচরণ উপভোগ করতো। অর্থাৎ তাদের লাইফটাই ছিল একটা মানবতার জীবন। তো বর্তমান সভ্যতায় দাস ব্যবস্থা বর্বর, অসভ্য এবং অমানবিক যে আচরণটা ছিল বর্তমান প্রেক্ষাপটে সেটাকে অসভ্য, বর্বর এবং অমানবিককে মনে হয়। কিন্তু সমসাময়িক আর্থসামাজিক প্রেক্ষাপটে দাস প্রথাকে কল্যাণকর এবং সর্বোত্তম ব্যবস্থা হিসেবে মনে করা হয়েছিল। প্লেটো, এরিস্টটল সহ অনেক প্রখ্যাত মনীষীরাই কিন্তু দাস ব্যবস্থাকে সমর্থন করেছিলেন। তাই বলা যায় যে দাস প্রথাকে সামাজিক বিবর্তন এবং বাস্তবতা একটা অনিবার্য ফলশ্রুতি হিসেবে গণ্য করা হয়। দাস প্রথার উদ্ভব কিভাবে হয়েছিল, যে প্রথম এবং প্রাচীন শ্রেণীভিত্তিক যে আর্থসামাজিক ব্যবস্থা তার নাম হচ্ছে দাস প্রথা। তা মানব সভ্যতার প্রাথমিক পর্যায়ে দাস প্রথায় ছিল সমাজে উন্নত এবং কল্যাণকর একটা আর্থসামাজিক ব্যবস্থা। তো হচ্ছে
এই দাস ব্যবস্থার হলো আমরা বলেছি যে দাস ব্যবস্থার বা দাস প্রথার উপর ভিত্তি করে কিন্তু কৃষি সভ্যতা বিকশিত হয়েছিল। এবং আমেরিকানরা এশিয়া আফ্রিকা থেকে যে হচ্ছে তাদের জাহাজ বোঝাই করে যে দাস ব্যবস্থা করতো, এটা খুব বেশি দিন আগের কথা না। 1861 সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আনুষ্ঠানিক এবং সাংবিধানিকভাবে দাস প্রথার একটা বিলোপ সাধন করেন। এখন প্রশ্ন হচ্ছে যে দাস প্রথার উৎপত্তি কিভাবে হয়েছিল। মূলত ব্যক্তিগত সম্পত্তির অধিকার এবং মালিকানা কৃষি উৎপাদন কে গতিশীল করার জন্য কিন্তু দাস প্রথা হচ্ছে উদ্ভব করেছিল। তো হচ্ছে ব্যাপক উৎপাদন এবং সমৃদ্ধির লক্ষ্যে মানব সমাজে কিন্তু দাস প্রথার প্রচলন হয়। তো প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতা বিকশিত হয়েছিল অ্যাকচুয়ালি দাস প্রথার উপর ভিত্তি করে। গ্রিকরাই কিন্তু প্রথমে দাস প্রথাকে স্বীকৃতি দেয় এবং সমাজে এটি তারা প্রতিষ্ঠিত করে। প্লেটো, এরিস্টটল দাস প্রথাকে সমর্থন করতেন। প্লেটো দাস প্রথাকে স্বাভাবিক এবং জন্মগত বলে মনে করতেন। অন্যদিকে এরিস্টটল দাস প্রথাকে যৌক্তিক হিসেবে দাঁড় করেছিলেন। এরিস্টটল দাস প্রথাকে হচ্ছে বলেছিলেন যে দাসরা হচ্ছে জীবন্ত হাতিয়ার। রোমান সমাজেও জমজমাট একটা দাস প্রথা ছিল। রোমান আইনে দাস প্রথার স্বীকৃতি রয়েছিল। তখন সমাজের প্রত্যেক প্রভাবশালী ব্যক্তির হাজার হাজার দাস ছিল, যাদেরকে তারা উৎপাদন কাজে নিয়োগ করত। সমগ্র বিশ্বে কিন্তু এই দাস প্রথাটা, দাস কেন্দ্রিক যে প্রথা একটা রূপকথার মতোই শোনাতো। কিন্তু 410 খ্রিস্টাব্দে রোমান সভ্যতা যখন নিঃশেষে লুণ্ঠিত হয়, কার্যত এই সময় কিন্তু রোম সাম্রাজ্যের পতন ঘটে। তবে যুদ্ধ, বিগ্রহ এবং পরাজিতদের উপর বিজয়ীদের আধিপত্যের সুবাদে কিন্তু দাস প্রথা আরো দীর্ঘদিন যাবৎ টিকে থাকে। তাছাড়া 7ম শতাব্দী থেকে সামন্ত প্রথার যখন উন্মেষ ঘটে, 11শ শতাব্দীতে একটি চূড়ান্ত পরিণতি হিসেবে লাভ করে। তো এই দাস প্রথার হচ্ছে উৎসটা কি ছিল, যে দাস প্রথার বিকাশে শক্তিশালী ভূমিকা পালন করেছে দাসের কতগুলো হচ্ছে উৎস। যেমন যুদ্ধে পরাজিত মানুষ, গোত্রে গোত্রে যখন যুদ্ধ লাগতো, সম্পত্তি অধিকারের জন্য যুদ্ধ, মর্যাদা, শ্রেষ্ঠত্বের জন্য যখন যুদ্ধে পরাজিত হতো, তখন বিজয়ীরা পরাজিতদের হচ্ছে দাস হিসেবে নিয়ে নিত। যুদ্ধে পরাজিত মানুষ, তারপর অপরাধের শাস্তি হিসেবে, সমাজে বড় ধরনের অপরাধ করলে অপরাধের শাস্তি হিসেবে দাসত্ব বরণ করতে হতো। এবং দাস একটা হলো বিজনেস ছিল, দাস ব্যবসা ছিল। দাসদের বহু সমাজে হচ্ছে এশিয়া আফ্রিকা থেকে জাহাজ বোঝাই করে আমেরিকা এবং ইউরোপে হচ্ছে মানুষ কেনা বেচা হয়েছে এবং তাদের দাস হিসেবে ব্যবহার করা হতো। এবং নিকৃষ্ট কিছু মানুষ জন্মসূত্রে দাস হিসেবে বিবেচিত হতো এবং প্রভাবশালীরা তাদের দাস হিসেবে নিত। ঋণের দায়ে হচ্ছে মানুষকে দাসত্ব বরণ করতে হতো। কোনো ব্যক্তি ঋণ যদি যথাযথভাবে পরিশোধ করতে না পারত, তাহলে হচ্ছে পাওনাদার হিসেবে তারা দাস হিসেবে পরিগণিত হতো। ভারতীয় সমাজে দাস প্রথাটা ছিল যে এখানে এক ধরনের গৃহ দাস প্রথা অর্থাৎ হোম স্লেভারি ছিল। তো হচ্ছে আমরা ভারতবর্ষে যে দাস প্রথা ছিল সেটা পাশ্চাত্যের ন্যায় অতটা শক্তিশালী ছিল না। দাসদের গৃহ কাজে হোম স্লেভারি ছিল। এখানে এক ধরনের দুর্বল প্রকৃতির দাস প্রথা প্রচলিত ছিল। এবং হচ্ছে তো যাই হোক, পরিশেষে আমরা এটুকু বলতে পারি যে প্রাচীন আর্থসামাজিক ব্যবস্থায় দাস প্রথা ছিল একটা অনিবার্য বিষয়। পৃথিবীর সব জায়গায় এটি কম বেশি বিদ্যমান ছিল। ভৌগোলিক অবস্থা, প্রথা, রীতিনীতি, সংস্কৃতি, উৎপাদন ব্যবস্থার মূল্যবোধ ইত্যাদির উপর দাস প্রথার একটা পার্থক্য পরিলক্ষিত হতো। কিন্তু সে কারণে ভারতের দাস প্রথা ইউরোপীয় একটা দাস প্রথা থেকে ভিন্ন ছিল। তো দাস প্রথা এর পার্থক্য পরবর্তীকালে ইউরোপ এবং ভারতের সামন্ত প্রথা এবং পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে একটা পার্থক্য তৈরি করেছিল। প্রিয় শিক্ষার্থী, এখন আমি সামন্তবাদী সমাজ, ফিউডালিজম
সামন্তবাদী সমাজ। মধ্যযুগে ইউরোপে ভূমি নির্ভর যে বিশেষ ধরনের আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থার বিকাশ ঘটেছিল, ইতিহাসে সেটি হচ্ছে সামন্তবাদ হিসেবে পরিচিত। এই সামন্তবাদ হচ্ছে উৎপাদনের ভিত্তিতে সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে মার্ক্সীয় ধারণার একটা প্রত্যয়। পঞ্চম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতনের প্রায় 2 শতাব্দী পর ইউরোপে সামন্ততন্ত্রের বিকাশ ঘটে। অনেকে মনে করেন যে রোমান দাস ব্যবস্থার গর্ভে কিন্তু এই সামন্তবাদের জন্ম। রোমান অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা এবং দস্যুদের দ্বারা বারবার আক্রান্ত হবার ফলে যখন রোমান সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়, তখনই কিন্তু এই সামন্তবাদের সূচনা ঘটে। তো হচ্ছে এই সামন্তবাদ কাকে বলে? সামন্তবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিউডালিজম। ফিউডালিজম ল্যাটিন শব্দ ফিউড, ল্যাটিন ওয়ার্ড হচ্ছে ফিউড অর্থান্তর মানে আবার ফিপ। ফিউডালিজম শব্দটি ল্যাটিন ওয়ার্ড ফিউড অর্থাৎ ফিপ, যার অর্থ হচ্ছে খণ্ড খণ্ড জমি। তো ভূমি ব্যবস্থাপনার মধ্য দিয়ে এ ব্যবস্থা মানে প্রতিষ্ঠিত বলে এটাকে ফিউডালিজম বলে অভিহিত করা হয়। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত এই সামন্ত ব্যবস্থা হচ্ছে বিদ্যমান ছিল। তা সামন্ত প্রথার সংজ্ঞা অনেকে বলেন যে সামন্ত প্রথা হচ্ছে ভূমি ব্যবস্থার উপর ভিত্তি করে এমন একটি সমাজ এবং সরকার ব্যবস্থা যা মধ্যযুগে শেষ ভাগে ইউরোপে বিকশিত হয়েছিল। তবে এটি একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে সবচাইতে বেশি উন্নতি লাভ করে। তো সামন্ত প্রথা এটা হচ্ছে ভূমি ব্যবস্থার উপর ভিত্তি করে একটি ব্যবস্থা। তো সপ্তম শতাব্দী হতে সামন্তবাদের বিকাশ শুরু হয় এবং নবম হতে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত এটি একটা শীর্ষ অবস্থানে থাকে। তো সামন্তবাদের মূল সূত্র ছিল সেবার বিনিময়ে আশ্রয়, অর্থাৎ দুর্বল ভূমিহীনরা সবল শক্তিশালী ভূমির মালিকদের সার্বিক সেবা এবং সহযোগিতা করবে। বিনিময়ে ভূস্বামী যারা হলো ভূমির মালিক থেকে তারা পাবে বেঁচে থাকার আশ্রয় এবং নিরাপত্তা। তো সামন্তবাদ বলতে বোঝায় এক ধরনের সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থা যেখানে রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তির মূলে রয়েছে ভূমি মালিকানা। তো ভূমি মালিকানার ভিত্তিতে সামন্ত প্রভু এবং ভূমিদাস সম্পর্ক গড়ে উঠেছিল। তো ভূমি মালিকানার উপর ভিত্তি করে এই ব্যবস্থাটা যেহেতু এখানে হচ্ছে মানে যারা ভূমির মালিক তাদেরকে হচ্ছে সামন্ত প্রভু এবং যারা হলো শ্রম দিত তাদের হলো ভূমিদাস হিসেবে আখ্যায়িত করা হতো। এবং এখানে একটা সামাজিক স্তর বিন্যাস পরিলক্ষিত হয়েছিল। এখানে রাজা থেকে ভূমিদাস পর্যন্ত অসংখ্য মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব ঘটেছিল। ভূমি বন্টন ব্যবস্থায় অতিরিক্ত মধ্যস্বত্বভোগী শ্রেণীর কারণে সাধারণ কৃষকের উপর শোষণটাও ছিল সবচেয়ে বেশি। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে এখানে ভূমির বন্টনটা ছিল কিং মানে রাজা থেকে শুরু করে
ধীরে ধীরে ভূমি যারা জমি পেত তাদের হচ্ছে ভূমির মালিক অর্থাৎ ভূস্বামী হিসেবে আখ্যায়িত করা হতো। তাহলে দাস ও পুঁজিবাদী সমাজের মধ্যবর্তী সময়ে ভূমি তথা কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থায় যে অসংখ্য মধ্য স্বত্বভোগী শ্রেণীর নির্ভর যে বিশেষ ধরনের একটা আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল সেটাই হচ্ছে সামন্তবাদ। এই সামন্তবাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখানে সামন্তবাদী সমাজের কিছু বৈশিষ্ট্য ছিল যে ভূমি নির্ভরতা, অর্থাৎ সামন্তবাদী আর্থসামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থা ছিল সম্পূর্ণরূপে ভূমি নির্ভর। অর্থাৎ কৃষি উৎপাদন ব্যবস্থা, সামাজিক সম্পর্ক, স্তর বিন্যাস, রাজনৈতিক কর্তৃত্ব, ক্ষমতা, এমনকি সাংস্কৃতিক আচার প্রথা, মূল্যবোধ সবকিছু এই ভূমির উপর ভূমিকে কেন্দ্র করে পরিচালিত হতো। স্তরভিত্তিক একটা ভূমি বন্টন ব্যবস্থা ছিল যেখানে সামন্তবাদে ব্যক্তিগত মালিকানা ছিল না, সমস্ত ভূমি ছিল রাজার মালিকানায়। রাজা বা সামন্ত প্রভু মানে হলো রাজা সামন্ত প্রভুকে জমি প্রদান করতেন। সামন্ত প্রভু তার অধীনে অনুগত সৎ এবং পছন্দনীয় ব্যক্তিকে ভূমি দান করতেন। এভাবে দেখা যাচ্ছে যারা ভূমি পেতেন তাদের ভ্যাসেল আবার প্রাপ্ত জমিদারদের মধ্যে বন্টন করে দিত। ভূমিদাসরাই ছিল প্রকৃত উৎপাদক শ্রেণী। সামাজিক একটা হচ্ছে অসমতা বিরাজ করত, অর্থাৎ এখানে ব্যাপক শ্রেণী বিভাজন ছিল। সামন্ত রাষ্ট্রের রাজা থেকে ভূমিদাস পর্যন্ত অসংখ্য শ্রেণী ছিল। যাজক বা হচ্ছে চাষের একটা কর্তৃত্ব এখানে পরিলক্ষিত ছিল, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে সামন্ত সমাজে যাজক মানে তাদের ক্ষমতা ছিল, সমাজে তাদের ক্ষমতা, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি ছিল সবার উপরে। সাধারণ মানুষ তো বটেই, সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ পর্যন্ত যাজক শ্রেণীকে ভয় এবং সম্মান করত। রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত যাজক শ্রেণীর উপর প্রভাব বিস্তার করত। এবং শ্রম বিভাজন ছিল স্বাভাবিকভাবেই, যে সামন্ত সমাজে শ্রম বিভাজনটা ছিল হচ্ছে যে পশুপালন দাস সমাজে আমরা দেখেছিলাম যে সামন্ত সমাজে শ্রম বিভাজন বিকশিত হয়েছিল। এ সমাজে কৃষিজীবীদের মধ্যে সবাই সরাসরি চাষাবাদের সাথে যুক্ত ছিল না। ভূমিদাস এবং প্রান্তিক চাষিদের বেকার শ্রমের ভিত্তিতে তারা চাষাবাদ করত। এছাড়া সমাজে আরো অনেকগুলো মধ্যস্বত্বভোগীর শ্রেণীর অস্তিত্ব ছিল। এ মধ্যবিত্ত শ্রেণী রাজস্ব হিসাবে উৎপাদিত ফসল আদায় করত সামন্ত প্রভুর পক্ষে। এ সমাজে সৈনিক বা যোদ্ধা শ্রেণী, আমলা, ক্ষুদে ব্যবসায়ী প্রভৃতি শ্রেণী, তারা এই মানুষগুলো এই পেশাজীবী শ্রেণীর উদ্ভব ঘটেছিল। এই সামন্তবাদী সমাজের আর্থসামাজিক অবস্থাটা যে ছিল কিরকম, যে ভূমি নির্ভর সামন্তবাদের সামাজিক অবস্থা ইউরোপীয় সমাজে একটা প্রভাব বিস্তার করেছিল। যে চতুর্দশ শতকে এই সামন্তবাদী সমাজের হচ্ছে পতন ঘটলেও দেখা যাচ্ছে ফরাসি মানে অষ্টাদশ শতাব্দীর যে ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব পর্যন্ত এর অনেক রীতিনীতি, প্রথা, প্রভাব একটা প্রচলিত ছিল। তো সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য এবং রীতিনীতি সমগ্র একটা ইউরোপে সমানভাবে কার্যকরী ছিল না, শুধুমাত্র ফ্রান্সে এর একটা পূর্ণ প্রয়োগ ছিল। তো ইউরোপীয় সামন্ত প্রথায় একটা মানে কতগুলো একটা সামাজিক শ্রেণীর লক্ষ্য করা যায়। সামাজিক শ্রেণীগুলো হচ্ছে অভিজাত শ্রেণী, ধর্মযাজক শ্রেণী, ভূস্বামী যেটা লর্ড, ক্ষুদ্র জমিদার, ভূমিদাস, এবং হচ্ছে এই শ্রেণীগুলোর উদ্ভব ঘটেছিল। যে অভিজাত শ্রেণীটা ছিল মূলত হচ্ছে এরা রাজন্যবর্গ, অর্থাৎ সমাজের উচ্চ শ্রেণীতে তারাই হলো মানে আসীন ছিল। ধর্মযাজক যে শ্রেণীটা ছিল সেটা সমাজে এদের অবস্থান দ্বিতীয় স্তরে হলেও এদের মান সম্মান এবং ক্ষমতাও ছিল অপরিসীম, মানে খুব ছিল। তারপরে হলো শ্রেণীটা সেটা ভূস্বামী, লর্ড, এরা সমাজে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। স্থানীয় পরিসরে তাদের যথেষ্ট একটা প্রতিপত্তি ছিল। তারপর ভূস্বামীর পরে আছে ক্ষুদ্র জমিদার, যাদের ভ্যাসাল বলে আখ্যায়িত করা হয়। এই শ্রেণীর লর্ডদের থেকে এক বা একাধিক ম্যানর পেত।
প্রতিটি মেনরে 300 থেকে 400 একর জমি ছিল। তা যারা এই মেনরগুলোর মালিক হতো তাদের বলতো ভেসাল বা হচ্ছে ক্ষুদ্র জমিদার। এবং এই ক্ষুদ্র জমিদার থেকে ভূমিদাস, যেটাকে সার্প বলা হয়, এই শ্রেণীর সংখ্যায় সবচেয়ে বেশি ছিল। এবং এই বৃহৎ জনগোষ্ঠী ছিল মুষ্টিমেয় লোকের করুণার পাত্র, এই হলো ভূমিদাসরা। তো ফজলুর রশিদ খান তার সমাজ ইতিহাস গ্রন্থে সামন্ত সমাজের কতগুলো 6টি সামাজিক শ্রেণীর কথা উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে রাজা বা রাজন্যবর্গ, নাইট সহ রাজন্যবর্গ, বা পাদ্রী বা মুহস্ত, রায়ত, স্বাধীন ব্যক্তি শ্রেণী এবং দাস। তাহলে হচ্ছে এই যে শ্রেণীগুলোর একটা উদ্দেশ্য ছিল, সেগুলো হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক তাদের কাছে মুখ্য ছিল। তো এই সামন্ত সমাজের পতন হয়েছিল যে সামন্ত যুগের শেষ দিকে নতুন যুদ্ধ কৌশল আবিষ্কৃত হয় এবং গোলা বারুদ কামান আবিষ্কারের ফলে লর্ড এবং সৈন্য এবং নাইটদের লালন পালন করার যে প্রয়োজন হ্রাস পেতে থাকে। এর প্রভাব পড়ে কৃষি ব্যবস্থাপনার উপর। তো এভাবেই দেখা যাচ্ছে সমসাময়িক আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে সামন্তবাদ ছিল একটি বিকল্পহীন ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে না পারলেও দীর্ঘকাল এর একটা প্রভাব ছিল এবং একটা ইতিহাসের গুরুত্বের সাথে তা হলো গুরুত্ব বহন করে নিয়েছিল। তো যুগোপযোগী এই শাসন ব্যবস্থা নিঃসন্দেহে দাস সমাজ ব্যবস্থা হতে উন্নত এবং কল্যাণকর ছিল। এবং এভাবেই দেখা যাচ্ছে ধীরে ধীরে সামন্তবাদের একটা পতনের পর এক পুঁজিবাদী সমাজ গড়ে উঠেছিল। তো শিক্ষার্থীরা, আজকের আমার আলোচনা এখানেই শেষ। নেক্সট ক্লাসে তোমাদের সাথে পুঁজিবাদী সমাজ নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।